প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় এন্ডোস্কোপি ও কোলোনোস্কোপি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ সোহেলুজ্জামান রাসেল 1987 সালের আগস্ট মাসে মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2012 সালে শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ল্যাবেইড হসপিটালে জেনারেল ও এন্ডোলেপারোস্কোপিক বিভাগে কনসালটেন্ট ও সার্জন হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ স্বাক্ষর। এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি দুটি বিষয়কে একেবারে সাধারণ রোগীর কাছে পৌঁছানোর মতো ভাষায় একটু জানতে চাই। সাধারণ ভাষা এন্ডোস্কোপি, এটাকে আমরা আপার জিআই এন্ডোস্কোপি নামে অনেকে বলি। মুখ থেকে শুরু করে আমাদের পায়ুপথ পর্যন্ত এখানে ক্ষুদ্রান্ত বৃহদান্ত বিভিন্ন নাড়িভুঁড়ি আছে। এখানে আমাদের মুখ, তারপরে একটা ইসোফেগাস, তারপরে খাদ্যথলি এবং খাদ্যথলির পরবর্তীতে ডিউডেনাম একটা জায়গা আছে। এই যে মুখ, খাদ্যথলি, ইসোফেগাস, ডিউডেনাম পর্যন্ত একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আপনি একটা ক্যামেরা ইন্ট্রোডিউস করে মনিটরের মাধ্যমে এই রাস্তাটা দেখতে পাইলেন। এটাই হলো আপার জিআই এন্ডোস্কোপি। এখন সমস্যাটা হলো কনভেনশনাল যে টেস্ট আছে, সাধারণত সিটি স্ক্যান, আল্ট্রাসাউন্ড, এই টেস্টগুলোতে এই জিনিসগুলো দেখা যায় না। আপনার খাদ্যথলির মধ্যে একটা পলিপ, আপনার খাদ্যথলির মধ্যে আলসার, আমরা যেটা গ্যাস্ট্রিক বলে বিভিন্ন জন বলে থাকি, অথবা খাদ্যথলির মধ্যে একটা ইসোফেগাসে একটা টিউমার। এইটাকে প্রথম কাজ হলো দেখা এবং সেখান থেকে প্রয়োজনীয় টিস্যু নিয়ে বায়োপসি করতে পাঠানো যে এটার মধ্যে ক্যান্সার বা ক্ষতিকর কোনো কিছু আছে কিনা, অথবা এই সমস্ত জায়গায় যদি ব্লিডিং হয় ব্লিডিং থামানো। সাধারণত এই তিনটা কাজ করার জন্য এন্ডোস্কোপিটার প্রয়োজন হলো। এটা রোগীকে দুইটা পদ্ধতি করা যায়। একটা হলো রোগীকে শুধুমাত্র স্প্রে দিলে তার এই জায়গাটা অবশ হয়ে যাবে, তখন ক্যামেরার নলটাকে ইন্ট্রোডিউস করে মনিটরের মাধ্যমে জিনিসগুলো দেখতে পারবো। অনেকে বলে এই নলটা ঢুকাতে কষ্ট হয়, খুব অস্বস্তি হয়, তাদের ক্ষেত্রে আমরা অ্যানেস্থেসিওলজিস্টের সাহায্য নিয়ে ঘুম পাড়ানোর ব্যবস্থা করে থাকি আন্ডার সিডেশন। পুরো রাস্তাটা ক্যামেরা দিয়ে আমি টিভির মধ্যে দেখলাম। এখন এই রাস্তাটা দেখতে গিয়ে আমি কোথাও দেখলাম ব্লিডিং আছে, তখন আমাদের এই ক্যামেরার মাথায় আবার ব্লিডিং থামানোর মতো ডিভাইস আছে। সেই ডিভাইস দিয়ে আমরা কিন্তু ব্লিডিংটাকেও সিল করে ফেলতে পারলাম। একটা চিকিৎসা হয়ে গেল, দেখাও হইলো, একটা চিকিৎসাও হলো। কোথাও দেখলাম একটা পলিপ আছে, পলিপটাকে কিন্তু আমরা কেটেও নিয়ে আসতে পারবো বায়োপসি টেস্টের জন্য যে এটার মধ্যে কোনো ক্যান্সারের জীবাণু আছে কিনা। কোথাও দেখা হলো একটা ক্যান্সারের মতো গ্রোথ আছে, টিউমার আছে, সেই টিউমারটাকে আমরা পুরো না পারলেও অল্প একটু কেটে নিয়ে বায়োপসিটাকে নিয়ে আসলাম। তারপর আমরা হিস্টোপ্যাথোলজি টেস্ট করতে পাঠাতে পারলাম। তার মানে কি আমরা দেখাও হলো, সার্জারিও করা হলো, বায়োপসিও নেওয়া হলো, প্রয়োজনে আমরা অ্যানেস্থেসিয়াও দিতে পারি সিডেশন করে, প্রয়োজনে আমরা শুধুমাত্র স্প্রে দিয়ে কনশাস অবস্থাতেও করতে পারি। এটা হলো আপার জিআই এন্ডোস্কোপ। কারণ এটা আমাকে করতে হবে এই জন্যই, ইউজুয়াল যে ইনভেস্টিগেশনগুলো আছে, সিটি স্ক্যান, আল্ট্রাসোনো, ব্লাড টেস্ট, এইগুলোতে এই রাস্তাটা দেখা সম্ভব। এই রাস্তাটা দেখতে হলে আপনাকে এই এন্ডোস্কোপি কোলোনোস্কোপির মধ্যে দিয়েই যেতে হবে। এইটা একটা ব্যাপার। সেকেন্ড, কোলোনোস্কোপি। কোলোনোস্কোপির ব্যাপার কি, এন্ডোস্কোপিতে কিন্তু আপনার একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ঢুকলে তারপরও নাড়িভুঁড়ির অনেক অংশ বাকি আছে। এরপর আবার বৃহদান্ত, পায়খানা রাস্তা দিয়ে আপনি বৃহদান্ত যেটাকে বলে লার্জ ইন্টেস্টাইন, এইটা দিয়ে আপনি ঢুকে একেবারে ডিসেন্ডিং কোলন, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, এরকম বিভিন্ন নাম আছে, রেকটাম, এই পায়ুপথ থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত আপনি দেখতে পারবেন আবার কোলোনোস্কোপি দিয়ে, যেটা এন্ডোস্কোপিতে আপনি ঢুকতে পারতেছেন না। আমরা সাধারণত কোলোনোস্কোপিতেও কোনো অ্যানেস্থেসিয়া ইউজ করি না, যদি না পেশেন্টের কোনো ইন্ডিকেশন নির্দিষ্ট থাকে, ফোবিয়া থাকে, অথবা পেশেন্ট নিজে চাচ্ছে, ডিসকমফোর্ট চাচ্ছে না, সেই ক্ষেত্রে এছাড়া কোনো অ্যানেস্থেসিয়ার প্রয়োজন হয় না। আমরা রোগীকে টেবিলের উপর শুয়ে দিয়ে পজিশনিং করে, এখানেও যথারীতি আমরা একটা ক্যামেরা ইন্ট্রোডিউস করে দিই, একটা ক্লোনোস্কোপ ইন্ট্রোডিউস করে দিই, যেটার মাথায় ক্যামেরা থাকে, যেটার মধ্যে পানি দেওয়ার সুযোগ থাকে, যেটার মধ্যে আগুনে পুড়িয়ে দেওয়ার সুযোগ থাকে, কাটার সুযোগ থাকে। এরকম ফ্যাসিলিটিসগুলো ওই ক্যামেরার সাথে, স্কোপের সাথে থাকে। এখানেও যথারীতি ঢুকলাম, ঢুকে দেখলাম রেকটাম একটা গ্রোথ আছে, অথবা রেকটাম একটা টিউমার আছে, একটা পলিপ আছে, সেটা কিন্তু আমি কেটে নিয়ে আসতে পারবো। তারপরে পুরা রাস্তাটা কোলন, যে লার্জ কোলন, যেটা পুরা কোলনটা আমরা দেখে আসতে পারবো, প্রয়োজনে ব্লিডিং থামাতে পারবো, প্রয়োজনে আমরা বায়োপসি নিতে পারবো, প্রয়োজনে আমরা পলিপ কেটে আসতে পারবো। তারপরে আমরা এটা আবার বায়োপসি বা হিস্টোপ্যাথোলজি গিয়ে ডায়াগনোসিসটা করতে পারবো। সো এই যে দেখা এবং চিকিৎসা করা এবং বায়োপসির জন্য পাঠানো, এই কাজগুলো কিন্তু আপনি অন্য কোনো ইনভেস্টিগেশন দিয়ে করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার ওয়ান অ্যান্ড অনলি অপশনটা কি, এই কোলোনোস্কোপ।
সো আমাদের এই কোলোনোস্কোপ এন্ডোস্কোপ সম্পর্কে মিনিমাম নলেজ থাকলে আমাদের এই ভীতিগুলো দূর হয়ে যাবে। এন্ডোস্কোপি এটি কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে? এন্ডোস্কোপি সাধারণত এই যে আমরা দেখতেছি কি ইসোফেগাস দেখতেছি, খাদ্যথলি বা স্টোমাক যেটাকে বলি, যেটার মধ্যে খাবারটা গিয়ে জমা হচ্ছে, ডিউডোনামটা দেখতে পাচ্ছি। সো যদি কোনো কারণে মনে হয় দীর্ঘদিন ধরে আপনি অ্যাসিডিটি রোগে ভুগতেছেন, ডিসপেপসিয়া বলে যেগুলো আনএক্সপ্লেইন কজ পাওয়া যাচ্ছে না, অথবা রক্তক্ষরণ, অথবা আপনার পরীক্ষা নিরীক্ষা করে অথবা রোগীর সিমটম দেখে মনে হলো যে খাদ্যথলি অথবা ইসোফেগাসের টিউমার বা ক্যান্সার থাকতে পারে, কোথাও থেকে রক্তক্ষরণ অথবা ব্লিডিং হচ্ছে, তারপর অ্যাসিডিটি আননোন কারণ খুঁজে পাচ্ছেন না, সাধারণত এই সমস্ত ক্ষেত্রে এন্ডোস্কোপির সাহায্য নিয়ে থাকি বায়োপসি করার জন্য এবং ডায়াগনোসিসটাকে এস্টাবলিশ করার জন্য। এন্ডোস্কোপি করলেই কি সেখান থেকে আসলে এই যে বায়োপসি নেওয়ার কথা বলছিলেন সেটি কি করা হয় কিনা? না, ইউজুয়ালি ম্যাক্সিমাম লোকেরই এন্ডোস্কোপি আমরা নর্মালি পেয়ে থাকি, অথবা সিম্পল অ্যাসিডিটি যেটাকে আমরা গ্যাস্ট্রিক বলি বাংলা ভাষায়, এটা পেয়ে থাকি, সাধারণত না। কিন্তু কিছু রোগীর তো করতে গেলে হয়তোবা টিউমার পাওয়া যায়, কারো পলিপ পাওয়া যায়। যদি টিউমার বা পলিপ বা অস্বাভাবিক কোনো গ্রোথ পাওয়া যায় সেই ক্ষেত্রেই বায়োপসি নেওয়ার প্রয়োজন হয়। এই যে এন্ডোস্কোপি করা হবে সেটি থেকে আসলে আমরা কি কি দেখতে পাবো? প্রথম কথা হলো গিয়ে রোগী ভয় পাবেন না, কারণ আপনার এই এন্ডোস্কোপিটা হলো গিয়ে আপনাকে চাইলে আপনাকে অ্যানেস্থেসিয়া দিয়েও করতে পারেন, চাইলে শুধুমাত্র স্প্রে দিলেও আপনি কষ্ট হবেন না, ভয় পাবেন না, এটা আপনার করা জরুরি। যেহেতু এই কারণে জরুরি, আপনার কিছু সমস্যা এন্ডোস্কোপ ছাড়া আপনি উদ্ধার করতে পারবেন না, বাকি আল্ট্রাসাউন্ড অথবা সিটি স্ক্যান দিয়ে। সেই ক্ষেত্রে আপনার এই এন্ডোস্কোপির দিকে আপনাকে যেতেই হবে। এটাতে আপনি এক নাম্বার দেখতে পাচ্ছেন যে আপনার খাদ্যথলি অথবা ইসোফেগাস কোথাও কোনো আলসার বা ক্ষত আছে কিনা, এক, আপনার কোথাও থেকে রক্তক্ষরণ অথবা ব্লিডিং হচ্ছে কিনা, খাদ্যথলি ইসোফেগাস এই সমস্ত জায়গায়, আপনার কোথাও ক্ষতিকর ক্যান্সার বসে আছে কিনা চুপ করে ঘাপটি মেরে, সেটা আপনি দেখতে পারলেন, একটা ঘাপটি মারা ক্যান্সার আবিষ্কার করে ফেললেন, বায়োপসি নিয়ে ফেললেন। পাশাপাশি একটা ভালো অ্যাপ্লিকেশন ইদানিংকাল খুবই গুরুত্বপূর্ণ। আপনি লক্ষ্য করবেন আমাদের ছোট ছোট বাচ্চারা ভুল করে কয়েন, খেলনা অথবা অন্য একটা ক্লিপ খেয়ে ফেলতেছে না, সেটা খাদ্যথলিতে আছে। এটার জন্য আপনি কি পুরো পেট ফেরে খাদ্যথলির মধ্যে ঢুকে সেই পয়সাটা অথবা ক্লিপটা বা ফরেন বডিটা রিমুভ করবেন? এটা তো অনেক বড় একটা বিগার সার্জারি, এবং এটার জন্য অ্যানেস্থেসিয়া হ্যাজার্ড থেকে শুরু করে অনেক কিছু। এইটা সেফেস্ট ওয়েতে ইউ ক্যান ডু বাই এন্ডোস্কোপ। আপনি এন্ডোস্কোপ ইন্ট্রোডিউস করবেন, পয়সাটা ফরেন বডিটা অথবা ক্লিপটা এখান থেকে পিক আপ করে আপনি বের করে নিয়ে আসলেন। ক্যান ইউ থিঙ্ক দ্যাট কত ইজিয়ার হয়ে গেল ব্যাপারটা, এবং কত সেফার, এবং কত বড় একটা সার্জারিকে আপনি অ্যাভয়েড করে ফেললেন। এই কাজগুলো আপনি এন্ডোস্কোপ দিয়ে করতে পারতেছেন। ঠিক কোলোনোস্কোপির ক্ষেত্রেও কি কি আমরা পাই ফলাফল? কোলোনোস্কোপির ক্ষেত্রে ধরেন একটা রোগী দীর্ঘদিন ধরে পায়খানা রাস্তা দিয়ে তার রক্তক্ষরণ হচ্ছে, তার বয়স 50-60-এর উপরে, তেমন কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, রক্ত শূন্যতা হচ্ছে, শরীরের ওজন কমে যাচ্ছে, রোগীটার মাঝে মাঝে জ্বর আসতেছে, পায়খানা রাস্তা দিয়ে মাঝে মাঝেই রক্ত যাচ্ছে দীর্ঘদিন ধরে, সিটি স্ক্যান করছেন আপনি, আল্ট্রাসাউন্ড করছেন, কোনো কারণ খুঁজে পাচ্ছেন না, দেন ইউ ক্যান গো ফর দ্য হেল্প অফ দ্য কোলোনোস্কোপ। আপনি কোলোনোস্কোপের সাহায্য নিতে পারেন। দেখবেন আপনি কোলোনোস্কোপ ইন্ট্রোডিউস করবেন, দেখলেন পুরো রাস্তার কোথাও ঘাপটি মেরে কোনো টিউমার বসে আছে যেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে রেগুলার। সো তাহলে আপনি সেই টিউমার থেকে রক্তক্ষরণও বন্ধ করতে পারলেন, আবার বায়োপসি নিয়ে এই টিউমারটা কি ক্যান্সার না নন ক্যান্সার। টিউমার কিন্তু সবসময় ক্যান্সার হয় না, নন ক্যান্সার টিউমারও হতে পারে। সেই ক্যান্সার টিউমার নাকি নন ক্যান্সার টিউমার সেটাও আপনি আবিষ্কার করে ফেলতে পারলেন। ওই ব্লিডিং নির্দিষ্ট কোনো রক্তনালী থেকে হলে সেই রক্তনালীটাকেও বন্ধ করে দিয়ে আসতে পারলেন। এই কাজগুলো পারলেন। এদিকে যদি আপনার পায়খানা রাস্তায় কিছু রোগ হয়, ধরেন পাইলস বা হেমোরয়েড, ফিশার, ফিস্টুলা, এই কোলোনোস্কোপি করতে গেলে এই রোগগুলোও তো আপনি ডায়াগনোসিস করে ফেলতে পারতেছেন। এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপিতে যাবার আগে রোগীদের পক্ষ থেকে আসলে এই যে প্রিপারেশনের কথা বলে থাকি, সেটির জন্য কি কি প্রয়োজন হয়, কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় কিনা? এন্ডোস্কোপি কোলোনোস্কোপির জন্য প্রিপারেশন দুই ধরনের। একটা প্রিপারেশন হলো আপনি যে রাস্তাটা দেখতে চাচ্ছেন সেই রাস্তাটা তো ফুড অথবা স্টুল বা পায়খানা থাকলে তো আর আপনি দেখতে পারবেন না। আপনি যদি এন্ডোস্কোপ করতে চান আপার জিআই, তাহলে আপনার রোগীকে একটা নির্দিষ্ট পিরিয়ড না খেয়ে রাখতে হবে। কারণ আপনি ভাত খেয়ে তারপর আপনি এন্ডোস্কোপ করতে গেলেন, আপনি তো ভাতেই দেখতে পাবেন, তাই না? এর জন্য একটা নির্দিষ্ট সময় আমার রোগীকে না খেয়ে থাকতে বলা হয়, যাতে ওইটা ফাঁকা থাকে, খালি থাকে, আমি সুন্দর করে দেখতে পারি। এটা একটা প্রিপারেশন। আর আবার কোলোনোস্কোপির ক্ষেত্রে লার্জ কোলন জুড়ে স্টুল বা পায়খানা থাকে, এই পায়খানাটাও তো ক্লিয়ার হতে হবে। পায়খানার মধ্যে দিয়ে আমি ক্যামেরায় কিভাবে দেখবো? এর জন্য আমাদের রোগীকেও আমরা একটা নির্দিষ্ট প্রিপারেশনের 3 দিনের প্রিপারেশন বা একটা প্রিপারেশনের মধ্যে দিয়ে নেই, যে এই প্রিপারেশনের উদ্দেশ্য একটাই, যাতে সব পায়খানাগুলো ওয়াশ আউট হয়ে গিয়ে একেবারে পায়খানা না থাকে, যাতে আমি ক্যামেরায় সুন্দর করে দেখতে পারি। এটা একটা কোলোনোস্কোপের ক্ষেত্রে প্রিপারেশন। আর আরেক ধরনের প্রিপারেশন হলো অ্যানেস্থেসিয়া রিলেটেড প্রিপারেশন। যেহেতু আপনি এখানে প্রয়োজনে অ্যানেস্থেসিয়া দেওয়ার দরকারও হতে পারে, সেই ক্ষেত্রে আপনার প্রিপারেশন থাকার জরুরত আছে। প্রত্যেকটা রোগীই কিন্তু এক একটা নতুন আবিষ্কার।
এর কারণ হলো আপনি একটা ইয়াং রোগীর এন্ডোস্কোপ কোলোনোস্কোপ করবেন, তার কোনো রোগ নেই, কিন্তু আপনি একটা ওল্ডার রোগীর এন্ডোস্কোপ কোলোনোস্কোপ করতেছেন, তার হার্টের রোগ আছে, ডায়াবেটিক্স আছে, হাইপার টেনশন আছে, নানাবিধ রোগ আছে, তার কিন্তু ওই হার্টের অবস্থাটাও আগে ইভ্যালুয়েশন করে নিতে হবে, তা নাহলে তো একটা বিপদ ঘটে যেতে পারে। আবার ধরেন তার একটা কিডনি রোগ আছে, কিডনি ডাক্তারের কাছ থেকে ওইটাও ইভ্যালুয়েশন করে নিতে হবে। তারপরে সিম্পল যে বেজলাইন ইনভেস্টিগেশন, যে কোনো অ্যানেস্থেশিয়ার ধরে সিবিসি, সিরাম ইলেকট্রোলাইট, ক্রিয়েটিনিন, ইসিজি, চেস্ট এক্সরে, আরবিএস, এই সিম্পল টেস্টটুকু তো সবারই করে নেওয়া উচিত, যে আমি এই প্রসিডিউরটা করতে যাব, আমার পেশেন্ট এই প্রসিডিউরটার জন্য সেফ অ্যান্ড ফিট কিনা, এটা ইভ্যালুয়েশন করার জন্য কিছু ইনভেস্টিগেশনের সাহায্য অবশ্যই নিতে হবে। প্রয়োজন হলে অন্য ডিপার্টমেন্ট বা অন্য ডাক্তারের সাহায্যও নিতে হবে, প্রয়োজনীয় কোমরবিডিটিস বা রোগ থাকলে। কাউন্সিলিংয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি করার সময় কিংবা তার আগে সেই কাউন্সিলিংয়ের বিষয়টি কিভাবে করে থাকেন, এবং এই যে অ্যানাস্থেশিয়ার কথা বলছিলেন, অনেকে যেটি ভয় পান যে ব্যথা পাবেন কিনা, সেই বিষয়গুলো আসলে কিভাবে রোগীদের সাথে আপনারা কাউন্সিলিং করেন? আমি ডাক্তার হিসেবে আমার একটা ব্যাপার মনে হয় কি, আমাদের চিকিৎসকদের বক্তা বা কাউন্সিলর হওয়া খুবই প্রয়োজনীয়। আমি তার উপরে কি করতে চাই, সেটার আউটকাম কি, সেটা করলে কি হতে পারে, না করলে কি হতে পারে, এবং এটার কোনো বিকল্প আছে কিনা, এইটা জানার কিন্তু পুরো অধিকার তার আছে। এই জন্য আপনি একটা এন্ডোস্কোপ করেন বা কোলোনোস্কোপ করেন, যেটাই করেন না কেন, করার পূর্বে আপনি আপনার পেশেন্টকে আপনি সম্পূর্ণ কনসেন্ট বা অনুমতি নেবেন, লিখিতভাবে নেবেন, মৌখিকভাবেও বলে নেবেন, প্রয়োজনের সাথে আরেকজনকেও রাখবেন, যে আমি এই কাজগুলো করতে চাই, আমার উদ্দেশ্য এইটা, আমি এটা ডায়াগনোসিস করতে চাই, এই রোগটা নির্ণয় করতে চাই, এইটা করলে আপনি এইভাবে বেনিফিটেড হবেন, না করলে আপনার বিকল্প এটা হবে। আপনি এটাতে যদি এগ্রি হন, স্বাক্ষর করেন, আমি আপনাকে এটুকু বলতে পারি যে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি আছে, আমরা এগুলো করে থাকি, আল্লাহর রহমতে ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না। এন্ডোস্কোপ এবং কোলোনোস্কোপির এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। গ্যাস্ট্রিক রোগী বা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তারা কিন্তু অনেক বেশি ভুগে থাকেন। প্রতিদিন কি খাবেন বা কোন খাবারটি খেলে এর থেকে আপনি মুক্তি পাবেন, সেটি কিন্তু তাদের চিন্তার বিষয়। আসলে গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু অনেকগুলো কারণে হতে পারে। মূলত আমাদের সেই কারণগুলোকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে, তারপরে আমাদের কিছু খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। অনেক সময় গ্যাস্ট্রিক রোগী যারা, তারা কিন্তু সকালে খালি পেটে টক ফল বা টক জাতীয় খাবার কিন্তু খেয়ে থাকেন। এই টক ফল বা টক জাতীয় খাবারগুলো খালি পেটে খেলে কিন্তু তাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যেতে পারে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে চা খাওয়া। যারা সকালবেলা খালি পেটে চা খেয়ে থাকেন, তাদের কিন্তু গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা বা অ্যাসিড তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। তাই গ্যাস্ট্রিকের রোগীদের আমি সাজেশন দিব যে অবশ্যই আপনারা খালি পেটে টক ফল বা চা কফি খাওয়া থেকে বিরত থাকবেন। এরপরে কিছু সবজি বা কিছু খাবার আছে যেগুলো গ্যাস্ট্রিক রোগীদের কিন্তু ট্রিগার করতে পারে, যেমন দুধ বা দুধের খাবারগুলো অনেক সময় গ্যাস্ট্রিক রোগীদের ল্যাকটোজ ইনটলারেন্স থাকার কারণে এই খাবারটি ট্রিগার করতে পারে বা গ্যাস তৈরি করতে পারে। এরপরে আছে ডাল বা ডাল জাতীয় খাবার। অনেক সময় গ্যাস্ট্রিক রোগীদের ডাল জাতীয় খাবার থেকেও কিন্তু অ্যাসিড তৈরি করতে পারে। তাই অবশ্যই গ্যাস্ট্রিক রোগী যারা রয়েছে, তারা এই ধরনের ডাল জাতীয় খাবার বা এই ধরনের যেই খাবারে তাদের ট্রিগার করছে, সেগুলো থেকে তার দূরে থাকতে হবে। আরেকটি খাবার রয়েছে যেগুলো হচ্ছে আমাদের ভাজা পোড়া খাবার। অনেক সময় দেখা যায় যে আমরা কর্মব্যস্ততার কারণে বাসার খাবার থেকে দূরে থাকতে হচ্ছে, এবং বাইরের যে ভাজা পোড়া খাবার আমরা রাস্তার পাশ থেকে কিনে খাই, যেমন সিঙ্গারা, সমোসা, পুরি, এই ধরনের খাবারগুলো কিন্তু একই তেলে বারবার ভাজা হয়। তেলটাকে বারবার পোড়ার কারণে কিন্তু এখানে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই এই ধরনের ভাজা পোড়া খাবার অবশ্যই তাকে বর্জন করতে হবে, এবং অতিরিক্ত তেল চর্বিযুক্ত যে খাবারগুলো আমরা গ্রহণ করে থাকি বাসায়, সেগুলোও কিন্তু তাকে বর্জন করতে হবে। মূলত যদি আমরা গ্যাস্ট্রিক রোগীকে বলে থাকি যে কি কি খাবার তারা খেতে পারবেন, সবার আগে আমি বলবো যে তাকে কিছু কিছু খাবার বেছে নিতে হবে। যেমন অনেক সময় কিন্তু গ্লুটেন তাদের প্রবলেম করতে পারে। গ্লুটেন হচ্ছে গমের প্রোটিন। গম থেকে যেসব খাবারগুলো তৈরি হয়ে থাকে, সেই সব খাবারগুলো কিন্তু তার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যাটাকে বাড়িয়ে দিতে পারে। তাই সেই সব রোগীরা কিন্তু গম বা গমের খাবার থেকে বাদ দিয়ে ভাত, চালের আটা রুটি, চিড়া, মুড়ি, এই ধরনের খাবারগুলোকে বেছে নিতে পারেন। এরপরে আসবো আমরা শাকসবজি এবং ফলমূল। যেই সবজি আমাদের সহজেই হজম করে ফেলে বা যেই সবজিতে আঁশ কম থাকে, যেমন লাউ, পেঁপে, চিচিঙ্গা, ঝিঙা,
এই ধরনের সবজিগুলো কিন্তু গ্যাস্ট্রিক রোগীদেরকে খেতে বলা হয়ে থাকে। এবং টক ফলগুলো যদি খেয়ে থাকেন অবশ্যই সেটা একটি ভারী খাবার খাওয়ার পরে গ্রহণ করতে হবে। আর আমাদের মিষ্টি জাতীয় ফল বিশেষ করে কলা, খেজুর এগুলো আপনি যে কোনো সময় গ্রহণ করতে পারেন। এটা আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটাকে না বাড়িয়ে কমাতেও সাহায্য করে থাকবে। মূলত আমরা যদি অনেক সময় না খেয়ে থাকি তখনও কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যেতে পারে। তাই যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা কিন্তু 2 ঘন্টা পর পর খাবার গ্রহণ করবেন। অবশ্যই সহজে হজম হয়, সহজ পাচ্য যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো তার খাদ্য তালিকায় রাখতে হবে যেন তার গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে না যায়। মূলত একজন গ্যাস্ট্রিক রোগী যদি এই ধরনের খাদ্য উপাদানগুলো বর্জন করে তার প্রতিদিনের খাদ্য তালিকায় সঠিক খাদ্যগুলো যদি নির্বাচন করে থাকেন এবং সে যদি নিয়মিত খাবারগুলো গ্রহণ করে থাকেন তার গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু অনেকটাই কমে আসবে। এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি এর কোনো জটিলতা রয়েছে কিনা? হ্যাঁ, জটিলতা অবশ্যই সব কিছুরই থাকে, সেটা মিনিমাইজ করতে হয়। মিনিমাম ছোট ছোট রিস্ক আছে এন্ডোস্কোপিতে। যেমন ধরেন এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি করার সময় অনেক সময় ইন্টেস্টাইন ফুটা হয়ে যেতে পারে, ব্লিডিংয়ের প্রবণতা থাকতে পারে, ঠিক আছে। অনেকের রিফ্লেক্সের কারণে বমি টমি করে দিতে পারে, অনেকের পেটের মধ্যে একটু ফাঁপড় লাগতে পারে, বমি বমি ভাব হইতে পারে, অস্বস্তি হইতে পারে, পেটে একটু ডিসকমফোর্ট বা অস্বস্তি লাগতে পারে। এগুলো নিয়ে খুব বেশি উদ্বিগ্ন এবং ওরিড হবেন না। এটার জন্য প্রিপারেশন থাকে, যে করবেন তার দক্ষতা থাকে, আপনি করবেন, আল্লাহর উপর ভরসা রেখে করবেন, নিশ্চিন্ত করবেন, ইনশাল্লাহ আপনি বেনিফিটেড হবেন। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। যখন থেকে একটা কাপল আসলে চিন্তা করবে যে আমরা বেবি নিতে চাই, আমরা বাবা মা হতে চাই, তখন থেকে নিজেকে গুছিয়ে নেওয়া। যেমন ফ্রম দ্য কনসেপশন একজন মা যদি ভালো ভালো চিন্তা করেন, এই যে মায়ের যে চিন্তাটা, মায়ের যে নিউরোলজিক্যাল যে নিউরোকেমিক্যালগুলো রিলিজ হবে সেটা কিন্তু পুরোপুরি ভ্রূণের উপরে এবং বাচ্চার উপরে কিন্তু একটা এফেক্ট হবে। এবং আমরা জানি ডোপামিন নামের যে একটি আমাদের হরমোন আছে, ওইটা কিন্তু হ্যাপি হরমোন। সো আমরা যদি মায়ের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ দুইটাকেই ভালো রাখি তাহলে কিন্তু ওই যে হ্যাপি হরমোনটা যেটা সবসময় মায়ের একটা রিলিজ হতে থাকে, মা কিন্তু তখন থেকে একটা স্বাচ্ছন্দ্য বোধের মধ্যে থাকবে এবং এনজয় করবে প্যারেন্টিংটা। আরেকটা বিষয় আমরা খুব দেখি যে ডেলিভারির পরে কিন্তু স্ট্রেসে চলে যায় বা স্ট্রোকে চলে যায়, মায়ের ডিপ্রেশন চলে আসে, ওই জিনিসটার থেকেও কিন্তু মুক্তি পাবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।